তোমরা কতজন প্রেজেন্ট? ম্যাডাম এখন 72 এর মতো আছে। এখন বলা হয়েছে সবাইকে, সবাই হয়তো জয়েন করে ফেলবে কিছুক্ষণের মধ্যে, বাকিরা যারা ছিল না তখন। আচ্ছা আচ্ছা, এখন বলো যে ডায়াবেটিস ডায়াবেটিস কি জন্য হয় এটা বলো। ওই মেডিসিনে ডায়াবেটিস পড়ানো হয়েছে না? মেডিসিনে কি ডায়াবেটিস পড়ানো হয়েছে? জি ম্যাডাম, হচ্ছে পড়ানো। হচ্ছে পড়ানো। আচ্ছা, তাহলে ডায়াবেটিস কেন হয় বারবার কেউ বলতে একটু। Decreased insulin secretion or impaired resistance, মানে impaired sensitivity to insulin. তাহলে মূল কথা হলো ইনসুলিন। ইনসুলিন কমে যেতে পারে অথবা ইনসুলিন ইনসেনসিটিভ হয়ে যেতে পারে, তাই তো? অথবা ইনসুলিনের অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হতে পারে, রিলেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে, অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হতে পারে ইনসুলিনের। তাহলে কি হবে? গ্লুকোজটা মেটাবলিজম হবে না এবং ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে এবং সেটা ইউরিন দিয়ে পাস হবে। তখন আমরা সেটা ইউরিন সুগার ডিটেক্ট করতে পারি, আর ব্লাডে করলে ব্লাড সুগার ডিটেক্ট করতে পারি। এই তো মূল কথা ডায়াবেটিসের। আচ্ছা, এখন তাহলে ডায়াবেটিস টাইপস কি কি? What are the types of diabetes? কি? ম্যাডাম টাইপ 1, ম্যাম টাইপ 1, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস mellitus এবং নন স্পেসিফিক। টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, তাই তো? টাইপ 1 কাদের হয়? অটোইমিউন। অটো অটোইমিউন ম্যাডাম যদি প্যানক্রিয়াটিক বিটা সেল ডিসফাংশন থাকে, বিটা সেল যদি ডিসফাংশন থাকে অথবা যদি অ্যান্টিবডি এর এগেইনস্ট অ্যান্টিবডি, জি ম্যাডাম, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 কাদের হয়? ইয়াং এজে। ইয়াং এজে টাইপ 1। আর টাইপ 2 ওল্ডার এজে হয়। ওল্ডার এজে হয় এবং এখানে রেসিস্ট্যান্ট। ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে। আচ্ছা, এই হচ্ছে ডায়াবেটিস। তাহলে জেস্টেশনাল, হোয়াট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস? জেস্টেশনাল ডায়াবেটিস কি পড়ানো হয়েছে তোমাদের? ম্যাডাম কেউ বি পড়িয়েছে? ব্যাচের বি গ্রুপের ক্লিনিক্যাল ক্লাসে ডক্টর সীমা ম্যাডাম পড়িয়েছিলেন। কে? ডক্টর সীমা ম্যাডাম। ও সীমা। জি আচ্ছা, ম্যাডাম। কি কেস নাকি তোমার লেকচার? ক্লিনিক্যাল কাজ ছিল ম্যাডাম, ওই মানে কম্বিনেশন করেই পড়াইছেন আর কি। ও, কম্বিনেশন করে। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমাদের ম্যাম আপনি যদি এই স্ক্রিন রোটেশন দিয়ে ফোনটাকে একটু কাট করেন তাহলে ম্যাম আমরা পুরোটাই বড় হিসেবে দেখতে পারবো। মানে ম্যাম আপনি স্ক্রিন রোটেশন এ যান ম্যাম, আচ্ছা ওই উপরের যে বারগুলো থাকে ম্যাম
সরি, এটা আমি করতে পারছি না, ট্রাই করলাম। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, এটা কিন্তু দত্ততে ডেফিনিশনটা সুন্দর করে দেওয়া আছে। যদি তোমরা ডিসি দত্ত দেখো, তাহলে ডিসি দত্ততে সুন্দর করে ডেফিনিশন পাবা। তাহলে ডায়াবেটিস জেস্টেশনালটা কি, জিডিএম কি, জেস্টেশনাল ডায়াবেটিস কি? তাহলে তোমাদের যেহেতু পড়ানো হয়েছে বি ব্যাচে, তাহলে বি ব্যাচের কেউ কি বলতে পারবে যে জিডিএমটা কি? ম্যাম, ডায়াবেটিস দ্যাট অ্যাপিয়ার ইন প্রেগন্যান্সি হুইচ ইজ মানে মানে নন নন ম্যাম, প্রিভিয়াসলি কোনো নন ডায়াবেটিক পেশেন্টের যদি প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস অ্যাপিয়ার করে এন্ড আফটার ডেলিভারি এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, এটা হলো জেস্টেশনাল। তাহলে কি হলো? এনি ডিগ্রি অফ গ্লুকোজ ইনটলারেন্স উইথ অনসেট অর ফার্স্ট রিকগনিশন ডিউরিং প্রেগন্যান্সি। তাহলে প্রেগন্যান্সিতে অনসেট হতে পারে অথবা ফার্স্ট রিকগনাইজড হতে পারে প্রেগন্যান্সিতে। আগে ছিল কি না ছিল সে জানে না, কিন্তু প্রেগন্যান্সিতেই রিকগনিশন, আগেটা সে জানতো না, সেটাকেও আমরা জিডিএম বলবো। আচ্ছা, আর তোমাদেরকে প্রি এক্লাম্পসিয়া কি বলেছিলাম? প্রি এক্লাম্পসিয়াটা কি? বলো, কেউ একজন বলো, হোয়াট ইজ প্রি এক্লাম্পসিয়া? Ma'am, preeclampsia is a multi-system disorder of unknown etiology, which is characterized by hypertension, extent of 140 by 90 millimeter mercury or more with proteinuria after 20 weeks of gestation, with the patient with previously normotensive and non-proteinuric women. তাহলে সেখানে কিন্তু একটা কথা আছে যে আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি, কিন্তু ডায়াবেটিসে কিন্তু এরকম কোনো কথা নাই, জিডিএম এ এরকম কোনো কথা নাই। 20 উইকস এর যে একটা বার, এটা প্রি এক্লাম্পসিয়াতে আছে, কিন্তু ডায়াবেটিসে কিন্তু 20 উইকস এর কথা বলা নাই। এখানে শুধুমাত্র বলা আছে যে গ্লুকোজ ইনটলারেন্স কখন হবে, এটা ফার্স্ট অনসেট হতে পারে প্রেগন্যান্সিতে অথবা ফার্স্ট রিকগনিশন হতে পারে প্রেগন্যান্সি। এটা 20 উইকস হোক বা 20 উইকস এর আগে হোক, এটা যখনই হোক, এটা কিন্তু জিডিএম। ঠিক আছে? এখন এটা আমার কাছে, তাহলে যখন একটা পেশেন্ট আমার কাছে আসবে তখনই এটা, এই জন্য আমরা কি করি, ডায়াবেটিসটা টেস্ট করতে দেই যে তার কি ডায়াবেটিস আছে কিনা। কারণ এটা ফার্স্ট ট্রাইমেস্টারে হলে কি 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 প্রবলেম করতে পারে, ফার্স্ট ট্রাইমেস্টারে হলে সাধারণত কি প্রবলেম হতে পারে আইডিয়া করে বলো দেখি। এমনি যে কোনো বেবির ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো প্রবলেম হলে কি প্রবলেম হয় যে কোনো প্রেগন্যান্সিতে? Ma'am, abortion. অ্যাবর্শন ম্যাম। এক হলো অ্যাবর্শন হতে পারে, দুই অনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারে কি হয়? ফার্স্ট ট্রাইমেস্টারে বেবির কি হয়, একটা ফিটাসের কি হয়? অর্গানোজেনেসিস হয়। সব অর্গান গুলো এই সময়ই ডেভেলপ করে। তাহলে কোনো প্রবলেম যদি এই ফার্স্ট টাইম হয়, তাহলে সেই অর্গান গুলো ঠিক মতো ডেভেলপ করতে পারবে না, ডিফেক্টিভ ডেভেলপমেন্ট হবে। ডিফেক্টিভ ডেভেলপমেন্ট হলে তোমার কনজেনিটাল অ্যানোমেলি। সেই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড, থার্ড, এই ট্রাইমেস্টার গুলোতে যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই এই মানে থিওরিটা যে
ফার্স্ট ট্রাইমেস্টারে হলে কনজেনিটাল অ্যানোমালি হওয়ার পসিবিলিটি বেশি, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে হলে বেবির কনজেনিটাল অ্যানোমালি হবে না, কিন্তু ধরো তোমার হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ বা আদার্স যে অ্যাবনর্মালিটি গুলো সেগুলো ডিজিজ হতে পারে, কিন্তু কোনো অর্গান ডেভেলপমেন্টের যে সমস্যাটা সেটা কিন্তু হবে না। তাহলে ডায়াবেটিসটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট ট্রাইমেস্টারে কারো থেকে থাকে তাহলে তার কিন্তু বার্থ ডিফেক্ট হবে, বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হবে। অ্যাবর্শন তো আছে, এছাড়াও যদি অ্যাবর্শন নাও হয় তাহলে কনজেনিটাল অ্যানোমালি হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। আচ্ছা, তাহলে এটা হলো জিডিএম, আর এটা হচ্ছে তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর তাহলে আরেকটা কি থাকলো, প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা যদি কোনো মা যদি আগে থেকেই জানে যে তার ডায়াবেটিস আছে তাহলে সেটা হলো প্রি জেস্টেশন। এখন দেখো কেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, কেন হয়। এমনি একটা মায়ের কোনো ডায়াবেটিস নাই, কিন্তু যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখন তার ডায়াবেটিস হচ্ছে। কেন হচ্ছে? What is the cause? আমরা জানি প্রেগনেন্সিতে কি হয়, সব হরমোনগুলো মোটামুটি সব হরমোনগুলো কি হয়, সিক্রেশন বেড়ে যায়। ইনক্রিজ হয় ম্যাম। হ্যাঁ সব হরমোনগুলো ইনক্রিজ হয়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এই সব হরমোনগুলো কি অ্যান্টি ইনসুলিনিক ইফেক্ট আছে, ইনসুলিন কে অ্যান্টাগনিস্ট করে, অ্যান্টাগনাইজ করে ইনসুলিনকে। তাহলে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কমে যায়। ইনসুলিনের অ্যাক্টিভিটিস কমে গেলে কি হবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। সেই কারণেই একটা মায়ের দেখা যাচ্ছে যে সে নর্মালি কোনো ডায়াবেটিস নাই, কিন্তু যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখন তার ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে। তাহলে সেটাই হচ্ছে জেস্টেশনাল, এবং এর প্যাথোফিজিওলজিটা এটাই যে সব হরমোনগুলো, যেই হরমোনগুলো প্রেগনেন্সিতে রাইজ করে সেগুলোর একটা অ্যান্টি ইনসুলিনিক এফেক্ট আছে। তাহলে প্রেগনেন্সিতে আমরা কি দেখতে পাচ্ছি যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন বেড়ে যায়, কর্টিসল বেড়ে যায়, এরাই আমি বললাম যে এরাই অ্যান্টি ইনসুলিনিক এফেক্ট আছে। তারপরে ফলে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে মায়ের, এই সময়ে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে কিছুটা। তারপরে ম্যাটার্নাল প্যানক্রিয়াস থেকে কি হবে, বেশি বেশি মায়ের প্যানক্রিয়াস চেষ্টা করবে বেশি বেশি ইনসুলিন সিক্রেশন করতে, বেশি বেশি ইনসুলিন সিক্রেশন করতে চেষ্টা করবে কার্বোহাইড্রেটটাকে মেটাবলাইজ করার জন্য। ফলে কি হবে, দেখা যাবে যে ফাস্টিং যে প্লাজমা গ্লুকোজ, ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা কমে যাবে। কারণ মা দেখা যায় ওভারনাইট তো ফাস্টিং থাকে, রাতের বেলা খেয়ে দিয়ে মা শুয়ে পড়লো, তারপরে এদিকে তো মায়ের প্যানক্রিয়াস চেষ্টা করবে ইনসুলিন বেশি বেশি সিক্রেশন করতে, দেখা যাবে ভোরের দিকে হাইপোগ্লাইসেমিয়া। সেই কারণে তখন ফাস্টিংটা অনেক সময় কমে যায়, অনেক সময় কমে যায় ফাস্টিংটা। এটা কিন্তু এই কারণে কিন্তু অনেক আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডেথ, এই কারণে। আচ্ছা, তারপরে কি হয়, মা আরো কার্বোহাইড্রেট ইনটেক করে, আবার ইনসুলিন বাড়ে, গ্লুকোজ বেড়ে যায়, মায়ের ব্লাড গ্লুকোজটা আরো বেড়ে যায়। এইভাবে এটা কিন্তু একটা এই সাইকেলটা চলতে থাকে, কারণ মা এদিকে খাচ্ছে কিন্তু সব তো বের হয়ে যাচ্ছে, মায়ের উইক লাগে, অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়। আবার দেখা যায় যে যখন গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে না তখন লাইপোলাইসিস হয়, ফ্যাট মেটাবলিজম হয়। ফ্যাট মেটাবলিজম হলে কি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে মানে। হ্যাঁ, তারপরে কিটো অ্যাসিডোসিস হয়, কিটোন বডিগুলো বেড়ে যায়, কিটো অ্যাসিডোসিস হয়। কিটো অ্যাসিডোসিস হলে তখন কি হয়, দেখো অনেক সময় ডায়াবেটিস পেশেন্ট যখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে
আর তখন তার কিটোন বডি ব্রেথটা একটা অ্যাসিটোন ব্রেথ, একটা এক ধরনের স্মেল পাওয়া যায়। হাইপোগ্লাইসেমিয়াতে যে পেশেন্ট গুলা, তোমরা তো আসলে ওয়ার্ডেই আসো না, যার জন্য তোমরা এই জিনিসগুলা বুঝতে পারবে না, যেহেতু না দেখতে পাচ্ছ না। কাজেই ওয়ার্ডে আসলে পেশেন্ট গুলো দেখলে এই জিনিসগুলো বোঝা যায়। একটা হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের যে ফ্যাট মেটাবলিজম হয় এবং তার যে কিটোন বডি ডেভেলপ করে এবং অ্যাসিটোন ব্রেথ পাওয়া যায়, এটা না দেখলে বুঝতে পারবে না। আচ্ছা, যাই হোক, ওর একটা অ্যাসিটোন ব্রেথ পাওয়া যায় এবং ইউরিনটাকে আমরা কিটোন বডি পাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি প্যাথোফিজিওলজি। তাহলে তোমাদের মোটামুটি এতটুকু জানলেই চলবে যে প্রেগনেন্সিতে যেই ইনসুলিন গুলো যেই হরমোন গুলো সিক্রেশন হয় সেগুলোর অ্যান্টি ইনসুলিনিক এফেক্ট আছে, যার জন্য এরা ইনসুলিনকে অ্যান্টাগনাইজ করে এবং এই কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। এই কারণে গেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি হবে? মায়ের ইনসুলিন রিলিজটা কমে যাবে। ইনসুলিন রিলিজ যদি কমে যায় তাহলে গ্লুকোজ ইউটিলাইজেশন কমে যাবে, ফলে হাইপার গ্লাইসেমিয়া হবে। হাইপার গ্লাইসেমিয়া হলে এই গ্লুকোজটা মায়ের প্লাসেন্টা দিয়ে ফিটাসের কাছে চলে যাবে। মায়ের প্লাসেন্টা দিয়ে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে এটা চলে যাবে ফিটাসের কাছে। ফিটাসের কাছে গেলে কি হবে? ফিটাসেরও হাইপারগ্লাইসেমিয়া হবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকবে। ফিটাসের ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকলে কি হবে? ফিটাসের ইনসুলিন, প্যানক্রিয়াসও চেষ্টা করবে ইনসুলিন বেশি বেশি সিক্রেশন। ফলে কি হবে? ফিটাল ওয়েট বেড়ে যাবে। ফিটাল ওয়েট বেড়ে যাবে, লিপিড ডিপোজিশন হবে, গ্লাইকোজেন ডিপোজিশন হবে, যার জন্য ফিটাল ওয়েট বেড়ে যাবে। এটাকে ফিটাল ওয়েট যদি বেড়ে যায় সেটাকে কি বলে? সেই কন্ডিশনটাকে কি বলে? বিগ বেবি সিনড্রোম। ফিটাল ম্যাক্রোসোমিয়া। ম্যাক্রোসোমিয়া। ফিটাল ম্যাক্রোসোমিয়া। তাহলে ম্যাক্রোসোমিয়া হওয়ার কারণ কিন্তু এটাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই ফার্স্ট ট্রাইমেস্টার ডিডিএমটা ফিটাল ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করে কিন্তু সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে, নট ইন ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি কি বললাম যে অ্যাবর্শন হতে পারে এবং কনজেনিটাল অ্যানোমালি হতে পারে। সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এটা তোমার ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করতে পারে, পলিহাইড্রামনিয়াস ডেভেলপ করতে পারে, আরো কিছু কিছু অ্যাবনর্মালিটি আছে সেগুলো সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে ডেভেলপ করতে পারে। মেটাবলিক যেগুলো অ্যাবনর্মালিটিস সেগুলো সব সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে কি হবে? এটা তো আমি বললাম যে হাই রিস্ক টু অ্যাবনর্মালিটিস। আচ্ছা, তাহলে এখন আমরা মায়েদের স্ক্রিনিং দরকার, তাহলে যে কার ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস কার আছে আর কার আগে থেকে ডায়াবেটিস আছে অথবা কার ডায়াবেটিস নাই। তাহলে আমাদের কাছে যখন একটা মা আসবে ফার্স্ট ভিজিটেই আমাকে এই জিনিসগুলো করে নিতে হবে। রুটিন টেস্ট আছে কিছু কিছু। আচ্ছা, মায়ের ভিজিট কয়টা? একটা মায়ের অ্যান্টিনাটাল ভিজিট কয়টা? ম্যাম 13টা। ম্যাম 4টা। অ্যাটলিস্ট 4টা। হ্যাঁ, তাহলে এখানে ভিজিট আছে কি কি? একটা যেটা বললে 13টা, সেটাকে কি বলে? স্ট্যান্ডার্ড ভিজিট। স্ট্যান্ডার্ড ভিজিট হলো 13টা। আর অ্যাটলিস্ট 4টা যেটা বললা সেটা কোন ভিজিট? WHO ভিজিট হলো 4টা, অ্যাটলিস্ট 4টা। কারণ WHO দেখলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে একটাও অ্যান্টিনাটাল ভিজিট থাকে না, তখন ওরা আমাদের মতো দেশের জন্য, এখনো আমরা অবশ্য আমরা কি উন্নয়নশীল দেশ, তাই না? আমাদের জন্য এখন 13টাই নাকি?
কিন্তু এই সমস্ত পুয়ার কান্ট্রি গুলোতে আমরাও এখনো পুয়ারই আছি। আমাদের দেশেও এখনো মায়েরা একটা ভিজিটে ঠিক মতো দেয় না, আর সেখানে 13টা ভিজিট তো দূরের কথা। তাহলে 4টা ভিজিট, অ্যাটলিস্ট 4টা ভিজিট একটা মা দিবে, যাতে দেয় আমরা সেই চেষ্টাটা করব। এবং ফার্স্ট ভিজিট কখন? ফার্স্ট ভিজিটটা 16 কখন? week, madam. 16 week. হ্যাঁ, কখন? 16 week. 16 উইকস নাকি? উইদিন 16 উইকস। ঠিক আছে, আমরা চাই যে 16 উইকস এর মধ্যে একটা ভিজিট অন্তত হোক, সেজন্য এটা ফার্স্ট ভিজিট। কিন্তু আমরা ফার্স্ট ভিজিট, স্ট্যান্ডার্ড যেটা ভিজিট, সেটাতে ফার্স্ট ভিজিট কখন? কখন বলো, ফার্স্ট ভিজিটটা কখন? স্ট্যান্ডার্ড ভিজিটে যে 13টা ভিজিট, সেই 13টা ভিজিটে ফার্স্ট ভিজিটটা কখন? মিনিস্ট্রাল পিরিয়ড অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে। হ্যাঁ, যখন সে ফার্স্ট রিকগনিশন করলো, একটা পিরিয়ড মিসড হলো, তখনই সে চলে আসবে ভিজিটে। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজিট। আচ্ছা, এখন আমার কাছে যখন একটা মা আসবে, তখনই আমি তাকে, দেখো, একটা পিরিয়ড মিস করার সাথে সাথে যদি সে আমার কাছে চলে আসে, তাহলে আমি কিন্তু তখনই তার ডায়াবেটিসটা এক্সক্লুড করে নিতে পারি। এবং তাহলে তার যে ফার্স্ট ট্রাইমেস্টারে কনজেনিটাল অ্যানোমালি গুলো, এগুলো কিন্তু আমি তখনই এক্সক্লুড করে মানে প্রিভেন্ট করতে পারি। যদি তার ডায়াবেটিসটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমি এই যে কনজেনিটাল অ্যানোমালি গুলো কিন্তু আমি প্রিভেন্ট করতে পারবো। আর কেউ যদি 16 উইকসে গিয়ে আসে আমার কাছে, বা 12 উইকসে গিয়ে আসে, ততক্ষণে কিন্তু তার অর্গানোজেনেসিস শেষ, তাই না? 12 উইকস এর মধ্যে অর্গানোজেনেসিস হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে অর্গানোজেনেসিস হয়। অর্গানোজেনেসিস মানে কি? Formation of organ. Nervous system. জেনেসিস অফ অর্গান, অর্গানোজেনেসিস। জেনেসিস মানে ডেভেলপমেন্ট অফ অর্গান। তাহলে এই অর্গান গুলো ডেভেলপমেন্ট অলরেডি হয়ে যায় 12 উইকসে এসে। কিন্তু 12 উইকসে বা 16 উইকসে আসলে মন্দের ভালো যে সে একটা অ্যাটলিস্ট ভিজিট দিল, আর বাকি যে সমস্ত প্রবলেম সেগুলো আমরা সলভ করতে পারবো। কিন্তু এই যে ডায়াবেটিসের জন্য যেটা তোমার কনজেনিটাল অ্যানোমালি, এগুলো আমরা আর প্রিভেন্ট করতে পারবো না যদি কেউ 16 উইকসে আসে বা যদি কেউ 12 উইকসে আসে। সেজন্য খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ড মিস হওয়ার পরে আসা। এখন তো বলা হয় যে প্রি কনসেপশনাল ভিজিট, প্রি কনসেপশনাল ভিজিট, কনসেপশন হওয়ার আগেই যদি আসে তাহলে আরো ভালো। তখনই আমরা সব ডিজিজ গুলো, সব প্রবলেম গুলো আমরা এক্সক্লুড করে নিতে পারি। কিন্তু সেটা তো আমাদের দেশে সম্ভব না। কাজেই আমাদের দেশে যেটুকু অ্যাবিলিটি আছে তার মধ্যে আমাদেরকে চেষ্টা করতে। আচ্ছা, তাহলে কোন কোন মায়ের আমি স্ক্রিনিং ইজ এসেনশিয়াল, কোন কোন মায়ের? আমরা চেষ্টা করব, প্রেগনেন্সিতে কয়েকটা রুটিন ইনভেস্টিগেশন আছে, সেগুলো কি তোমাদের জানা আছে? 7টা রুটিন ইনভেস্টিগেশন মুখস্থ বলতে হবে। বলো কি কি ইনভেস্টিগেশন, একদিন বলো। ম্যাডাম, কমপ্লিট ব্লাড কাউন্ট, র্যান্ডম ব্লাড সুগার, RH, Routine incomplete RH microscopical দেখবো, examination. তারপর সিরাম ইলেকট্রোলাইটস দেখবো, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া। সিরাম ইলেকট্রোলাইট কি বললা? সিরাম ইলেকট্রোলাইট? ম্যাডাম সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া। ক্রিয়েটিনিন নট রুটিন ইনভেস্টিগেশন। Urine RME, madam. ইউরিন RME রুটিন ইনভেস্টিগেশন। The blood. তারপরে BDRL test. EDRL টেস্ট, Hepatitis B surface antigen. হেপাটাইটিস, Ultrasound. আল্ট্রাসোনোগ্রাম, এই যে 7টা হয়ে গেল। তাহলে তোমার ব্লাডের হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং এন্ড RH টাইপিং, RBS, যে ডায়াবেটিস, এটা তো বলো নাই, RBS। তারপরে হচ্ছে BDRL. HbA1c। 5টা হলো ব্লাডের। 6 নাম্বার হলো ইউরিন RME, 7 নাম্বার হলো আল্ট্রাসাউন্ড। ঠিক আছে,
এই 7টা হলো প্রেগনেন্সির রুটিন ইনভেস্টিগেশন। এটা বাংলাদেশের গাইডলাইনে এটা ওজিএসপির যে গাইডলাইন, সেই গাইডলাইন থেকে এটা অ্যাপ্রুভড যে এই 7টা ইনভেস্টিগেশন মাস্ট আমাদেরকে করতে হবে। আর বাকি আরো কিছু তুমি যেমন বললা যে সিরাম ইলেকট্রোলাইট বা সিরাম ক্রিয়েটিনিন বললা, সিরাম ক্রিয়েটিনিন এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। যদি তুমি মনে করো যে এই পেশেন্টটার কিডনিতে আমার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে বা ইউরিনে প্রবলেম হচ্ছে, আমার এটা করা দরকার, তখন তুমি যে কোনো ইনভেস্টিগেশনই করতে পারো। এটা ডাক্তারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের ওজিএসবি গাইডলাইন থেকে অ্যাপ্রুভড হলো 7টা ইনভেস্টিগেশন। এই 7টা আমাদেরকে করতেই হবে। এই 7টা করলে আমরা মোটামুটি মায়ের একটা আমরা সেবা সার্ভিস একটা দিতে পারবো তাকে, মা। আচ্ছা, এছাড়া এখন চেষ্টা করা হচ্ছে টিএসএইচটা করানো, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টেস্টটাকেও রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আনার জন্য ট্রাই করা হচ্ছে। কিন্তু যেহেতু এই ইনভেস্টিগেশনটা করতে একটু খরচ বেশি হয়, কস্ট বেশি, সেজন্য এটাকে এখনো ইনক্লুড করা সম্ভব হচ্ছে না। বাট আমাদের যে নর্থ বেঙ্গলে, আমাদের তো থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি, তাই না? নর্থ বেঙ্গলে যারা আছে আমাদের কিন্তু থাইরয়েড ডেফিসিয়েন্সি আছে, তাই আমাদের জন্য এটা করে নেওয়া ভালো। আমাদের এই নর্থ বেঙ্গলের জন্য এটা করে নেওয়া ভালো, যদি কোনো মা পারে। আর কিছু কিছু মা আছে এই 7টা ইনভেস্টিগেশনই করতে পারে না, এখন তাদের জন্য তো বলে লাভ নাই। থাইরয়েডটা তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো থাইরয়েডের ফাংশন কি, তোমরা তো এটা ফার্স্ট ইয়ার থেকে, হ্যাঁ বলো বলো, কিছু বলছিলা? আচ্ছা, তাহলে আমরা এই 7টা ইনভেস্টিগেশন করব। তার মধ্যে দেখো, তাহলে একটা হচ্ছে আরবিএসটা আমরা অবশ্যই করে নেব। কিন্তু দেখো, একটা পেশেন্টের আরবিএস কিন্তু কোনো ইনভেস্টিগেশনই নয়। একটা পেশেন্টের যদি তুমি ডায়াবেটিস ডায়াগনোসিস করতে চাও, তাহলে আরবিএস ইজ নট এ টেস্ট অ্যাট অল। আরবিএস দিয়ে কোনো পেশেন্টের ডায়াগনোসিস করা সম্ভব নয়। কেন সম্ভব নয় বলো? আরবিএস মানে কি? Random Random blood blood sugar. sugar. তাহলে র্যান্ডম। আমি এখনই 3-4টা মিষ্টি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে গিয়ে ব্লাড দিলাম, এটাই তো র্যান্ডম নাকি? আমি যখন ইচ্ছা তখন ব্লাড দিতে পারবো, ব্লাড দিয়ে টেস্ট করতে পারবো। আমি এখনই 3-4টা মিষ্টি খেয়ে আরবিএস করতে গেলাম, তাহলে আমার ব্লাড সুগার কি আসবে? বেশি না কম? বেশি আসবে। বেশি আসবে। বেশি আসবে। আবার দেখো, আমি 10 ঘন্টা রোজা আছি, রোজা থেকে আমি ব্লাড দিতে গেলাম, টেস্ট করার জন্য গেলাম, আরবিএস করার জন্য গেলাম, তাহলে আমার ব্লাড গ্লুকোজ কি আসবে? কম আসবে। কম আসবে। তাহলে কি আমি নন ডায়াবেটিক? অথবা আমি যে 3-4টা মিষ্টি খেয়ে টেস্ট করলাম, তাহলে আমি কি ডায়াবেটিক? না। তাহলে আরবিএস আসলে কোনো টেস্টই নয়। কিন্তু আমরা কেন করি? আমাদের মতো দেশে আবার সেই একই কথা আসে, আমাদের মতো দেশে আমরা আরবিএস করি কারণ একটা মা যখন আমার কাছে আসে, এতেই আমি ধনী। এরপরে নেক্সট টাইম যে সে আবার আসবে এই গ্যারান্টি নাই, তাহলে আমাকে এখনই করে ফেলতে হবে। ও যখন একবার আমার হাতে এসেছে, আমি অবশ্যই চেষ্টা করব তাকে সব রকমের টেস্ট করে এক্সক্লুড করার জন্য, তাহলে আমি তাকে আরবিএসটা করিয়ে নেব। নিয়ে আমরা একটা ওভারঅল একটা এস্টিমেশন করতে পারি যে না, এই পেশেন্টের ডায়াবেটিস হতে পারে, আবার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যখন আমি দেখবো যে আরবিএস বেশি, তখন আমি তাকে কি করব? তখনই কিন্তু আমি তাকে বলে দিতে পারি না যে আপনার ডায়াবেটিস আছে, তাই না? তখন কিন্তু আমরা সেই আবার একই হিস্ট্রি নেই, আপনি কি খেয়ে আসলেন, কতক্ষণ আগে খেয়েছেন, এই হিস্ট্রি গুলো নেই।
তাহলে তখন আমরা তাকে কি করব, কনফার্ম করার জন্য কি করব, ওজিটিটি করাবো ম্যাম। ওজিটিটি করাবো। তাহলে ওজিটিটি কি? ওরাল Oral গ্লুকোজ glucose গ্লুকোজ টলারেন্স টলারেন্স test. টেস্ট। ওজিটিটি হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তার মানে কি, এখানে কি করা হয় ওজিটিতে? orally গ্লুকোজ ইনটেক করানো হয়, এরপরে হচ্ছে ব্লাড গ্লুকোজ নির্ণয় করা হয়। হ্যাঁ, আগে কি হতে হবে, ওভারনাইট 8 আওয়ার্স, ফাস্টিং হতে হবে। 8 আওয়ার্স ফাস্টিং থাকতে হবে ওভারনাইট, 8 আওয়ার্স, নট 10 আওয়ার্স। 8 ঘন্টা। 8 ঘন্টার জায়গায় তুমি যদি সারা রাত ধরো আগের দিন সন্ধ্যা 6টায় খেয়েছে, পরের দিন সকাল 9টা 10টার সময় ব্লাড দিতে আসে, সে বলবে আমি তো ফাস্টিং, তাই না? সেটা হবে না। 8 ঘন্টা, 8 ঘন্টা ফাস্টিং থেকে সে সকাল 8টার মধ্যে ব্লাড দিতে চলে আসবে। ফাস্টিং ব্লাডটা আমি একবার নিব, নিয়ে ফাস্টিং স্যাম্পলটা আমি নিব, নেওয়ার পরে তারপর কি করব, তাকে গ্লুকোজ খাওয়াবো। 75 গ্রাম গ্লুকোজ তাকে আমি খাওয়াবো। খাওয়ানোর 1 ঘন্টা পরে আবার একটা আমি স্যাম্পল নিব, 2 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল। তবে আমরা ফাস্টিংটা আর 2 আওয়ার্স যে স্যাম্পলটা আফটার 2 আওয়ার্স, সেই স্যাম্পল দুটোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। তাহলে এই দুইটা স্যাম্পল আমি কালেক্ট করব, করে আমি তখন দেখব যে সে পেশেন্টের ডায়াবেটিস আছে কি না। তখন কিন্তু আমি তাকে কনফার্ম করতে পারি যে হ্যাঁ, এ ডায়াবেটিক অর নন ডায়াবেটিক। ঠিক আছে? তাহলে এই হলো ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং। আমি এই দুটো টেস্ট দিয়ে, তবে আমি প্রথমে অবশ্যই সব পেশেন্টকে আমি আরবিএস করব। এই কারণেই আরবিএস করব, কারণ আমি যদি মাকে বলি যে আপনি কালকে সকালে আসবেন, এখন তো এটা করা যাবে না, আপনি কালকে সকালে আসবেন, দেখবা যে মা তোমার কাছে আর আসবেই। সেই জন্যই আমি আরবিএস দিয়ে একটা মোটামুটি আইডিয়া করতে পারি যে হ্যাঁ, এর ডায়াবেটিস আছে। যখন আমি আরবিএসটা বেশি পাবো, তখন আমি মাকে বলতে পারি এই যে দেখেন আপনার কিন্তু ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস থাকার সম্ভাবনা আছে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। তখন ও একটু চিন্তা করবে যে হ্যাঁ, আমার কি আসলে ডায়াবেটিস আছে, তাহলে তো আমাকে আসতেই হবে, এরকম একটা ম্যাম ভাব। আরবিএস কত দেখবো? আচ্ছা, এখন আরবিএস এর লেভেল কত, এটা কি তোমাদের মেডিসিন ওয়ার্ডে পড়ানো হয়েছে? পড়ানো হয়নি? জি ম্যাম। আচ্ছা, এটা হলো, তাহলে এখন দেখো এটাও আবার প্রেগনেন্সির আগে একরকম, নন প্রেগনেন্টদের একরকম, জি ম্যাম, পড়ানো হয়েছে ম্যাম। পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে পড়ানো হলে আহ, অবশ্যই লেভেলটা, যে আবার অনেকেরই বাবা মা আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে, বা অনেকেই এটা জানো, এটা তোমাকে ভালো করে জানতে হবে যে আসলে কত থাকলে আমি ডায়াবেটিক বলবো আর না থাকলে ডায়াবেটিক বলবো না। আচ্ছা, এই ইনভেস্টিগেশন গুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই সমস্ত ইয়ারেও কিন্তু পড়ানো হয়েছে। যদিও পড়ানো হয়, কিন্তু যখন একটা পেশেন্ট থেকে তুমি ডায়াগনোসিস করবা, তখনকার তখন যেভাবে মনে থাকে, ওই আগে যতই মুখস্থ করো অত বেশি মনে থাকে। যখন একটা পেশেন্টের উপর তুমি অ্যাপ্লাই করতে যাবা, তখন তোমার তোমার মানে জিনিসটা যেভাবে মাথায় গেঁথে যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমরা পেশেন্টই দেখতে পারছো না। যাই হোক, আমরা চাই আর 2-1 মাসের মধ্যেই তোমরা সবাই চলে আসো। সেকেন্ড ডোজ কমপ্লিট? জি সেকেন্ড ম্যাম। ডোজ? জি ম্যাম, কমপ্লিট ম্যাম। আচ্ছা, তাহলে তো মনে হয় 2-1 মাসের মধ্যেই চলে আসবে, আশা করি, ইনশাআল্লাহ। এখন তাহলে আহ, এই যে আমি বললাম 75 গ্রাম গ্লুকোজ, এখন কোন দেশে বলা হচ্ছে যে একটা মা যখন আসবে তখনই আমি তাকে 50 গ্রাম গ্লুকোজ খাইয়ে, তখন একটা স্যাম্পল নিয়ে নিব প্রথমেই, তারপরে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াবো। এটা আমার ফাস্টিং এর সাথে কোনো রিলেশন নাই। এটারও ওই একই কারণ
যে আমি যদি এই মাটাকে মিস করি, এই মা যদি পরবর্তীতে আর না আসে, সেই কারণে আমি এখনই যখন মা আসবে তখনই আমি একটা স্যাম্পল নিয়ে নেব, নেওয়ার পরে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে আবার সেই 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি স্যাম্পলটা নিব। এইভাবেও কোনো কোনো দেশে বলা হচ্ছে যে এইভাবেও আমরা করতে পারি। এই সবগুলারই এক একটা লেভেল রেঞ্জ আছে, সেই রেঞ্জ ক্রস করলে তখন আমি তাকে ডায়াবেটিস বলতে পারবো। আচ্ছা, এখন তুমি আসো, তুমি যেমন বললা যে র্যান্ডম ব্লাড সুগার কত হলে আমি তাকে বলবো যে সেই মাটা ডায়াবেটিস। সাধারণত 11 এর উপরে গেলে মা হচ্ছে ডায়াবেটিস। 11 এর উপরে গেলে আমরা বলতে পারি। এটা নন প্রেগনেন্টের ক্ষেত্রেও, প্রেগনেন্টের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রেই এটা তোমার মেল হোক, ফিমেল হোক, প্রেগনেন্ট হোক, নন প্রেগনেন্ট হোক, যদি 11 ক্রস করে, 11 মিলিমোল পার লিটার ক্রস করলে তাকে আমি ডায়াবেটিক বলবো। নাকি তোমাদের মেডিসিনে কি পড়িয়েছে? 11.1 ম্যাডাম। 1 ম্যাডাম। আচ্ছা, 11.1 ঠিক আছে, 11.1। যাই হোক, এটা রাফলি মনে রাখার জন্য 11, তুমি যখন পড়ে বলবা 11.1, ঠিক আছে। আচ্ছা, আর এই র্যান্ডমটাকে কখন বলবা ইম্পেয়ার্ড? 7.8 ম্যাম to 7.8 টু 11.0 11 হলে ম্যাডাম। 7.8 টু 11, এটা হচ্ছে ইম্পেয়ার্ড। আচ্ছা, আর ফাস্টিং কত? 3.6 to 3.6 থেকে 6.1। হ্যাঁ, তাহলে 3.6 টু 6 বা 6.1, এটা হচ্ছে ফাস্টিং এর রেঞ্জ। তাহলে আমি 6.1 এর চেয়ে যদি বেশি হয় তাকে আমি ফাস্টিং, যদি 6.1 এর চেয়ে বেশি হয় তাকে আমি বলবো কি ডায়াবেটিক। নাকি ডায়াবেটিক বলবো? জি না ম্যাডাম। না ম্যাডাম। তারপরে র্যান্ডমটা যদি রাখবা র্যান্ডম, আর খাবার 2 ঘন্টা পরে, খাবার 2 ঘন্টা পরে মানে গ্লুকোজ খাবার 2 ঘন্টা পরেও হতে পারে, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরেও হতে পারে। তোমাদের যাদের বাসায় আছে বাবা মা বা আত্মীয় স্বজন যারা ডায়াবেটিক, তাদের তোমরা দেখেছো কিনা যে তারা কিন্তু টেস্ট করে 2 বার। তাদের বাসায় মেশিন আছে, সবারই মোটামুটি সবারই আছে। তারা 2 বার টেস্ট করে। নাস্তা খাওয়ার আগে একবার করে নেয় ফার্স্টই, সকালে, নাস্তা 2 ঘন্টা পরে আবার আরেকটা। তাহলে তুমি নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরেও হতে পারে, অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরেও হতে পারে, অথবা র্যান্ডম। এই লেভেলটা একই, এই লেভেলটা একই। তাহলে কত? এই লেভেলটা কত? 1.1 normal 11.1 less than 7.8. 11.1 11 এর উপরে থাকলেই আমি বলবো ডায়াবেটিস। তুমি নিজেই বললা যে র্যান্ডম 11.1 এর বেশি হলে ডায়াবেটিস, বললা একটু আগে, বললা না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে র্যান্ডম যদি 11.1 এর চেয়ে বেশি হয় আমি তাকে বলবো ডায়াবেটিস। যদি নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে 11 এর চেয়ে বেশি হয় আমি তাকে বলবো ডায়াবেটিস। যদি গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে 11 এর চেয়ে বেশি হয় আমি তাকে বলবো ডায়াবেটিস। আমি তোমাদের মনে রাখার জন্য, সহজ করে মনে রাখার জন্য আমি বলেছিলাম। এইগুলো মিলানোটাই অনেক, আমরা যখন পড়তাম তখন আমাদের এত হ্যাপাজার্ড লাগতো, পরে আমি এই জিনিসগুলোকে কোরিলেট করে শেষমেশ দেখলাম যে এই 3টা জিনিস এক। এটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলো কি বলছো? ম্যাম। র্যান্ডম যদি আমরা হচ্ছে 2 ঘন্টা পর করি, ওইটা যদি 11.1 এর নিচে হয় তাহলে আমরা নন ডায়াবেটিক ধরলাম। এখন কেউ নাস্তা করলো, নাস্তা করার 11.1 এর নিচে হয়, নিচে থাকলে নন ডায়াবেটিক, 11.1 এর চেয়ে বেশি থাকে তাহলে ডায়াবেটিক। নাকি জি ম্যাম। আর যদি ম্যাম নাস্তা খাওয়ার পর
ধরেন 5-6 ঘন্টা পরে করলে, পেশেন্ট খাইলো তার 5-6 ঘন্টা পরে করলে, তখন 5-6 ঘন্টা পরে করলে হবে না। তখন আমরা কি করবো? তখন কি 7.8 ধরবো? 5-6 ঘন্টা পরে করলে হবে না কেন? তোমাকে আমি জিনিসটা ক্লিয়ার করি। এখন একটা পেশেন্ট যখন তোমার কাছে আসলো, সে 5-6 ঘন্টা আগে খেয়ে আসতে পারে। 5-6 ঘন্টা আগে খেয়ে আসলো, খেয়ে আসার পরেও তুমি দেখতে পাচ্ছ তার ব্লাড সুগার লেভেল, র্যান্ডম ব্লাড সুগার লেভেল 11 এর উপরে, তাহলে কি ডায়াবেটিস নয়? জি ম্যাম, ডায়াবেটিস। অবশ্যই ডায়াবেটিস। কারণ আমি 2 ঘন্টা পরেই যদি 11 এর উপরে পাই, তাহলেই আমি তাকে ডায়াবেটিক বলবো। কিন্তু একটা পেশেন্ট তোমার কাছে আসলো 5-6 ঘন্টা আগে খেয়ে আসছে, তারপরেও তুমি আরবিএস করে দেখলা 11 এর উপরে, তো সে তো অবশ্যই ডায়াবেটিক। তাই যেখানে আমি 2 ঘন্টা পরেই বলছি 11 এর উপরে হলে ডায়াবেটিস, 5 ঘন্টা পরে তো তার আরো কমে যাওয়ার কথা। তখন স্ট্যান্ডার্ডটা কত হবে? তখন আমরা স্ট্যান্ডার্ড কত? তখন স্ট্যান্ডার্ড কত? জি ম্যাম। মানে 5-6 ঘন্টা পরে কত হওয়ার কথা স্ট্যান্ডার্ড? 5-6 ঘন্টা পরে যার ডায়াবেটিস নাই তার অবশ্যই 11 এর নিচে হবে, আর যার ডায়াবেটিস আছে তার 11 এর উপরে হবে। কিন্তু যার ডায়াবেটিস আছে তারও যে 11 এর উপরে হবে তা নয়। সেই জন্যই তো আমি বললাম যে র্যান্ডম ব্লাড সুগারটা আসলে কোনো টেস্টই না। এটাকে আমরা কোনো টেস্ট, ডায়াবেটিস ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস করার জন্য কখনোই আমি আরবিএস বলবো না। আরবিএস শুধুমাত্র আমি একটা ইভ্যালুয়েট করতে পারি, অ্যাসাম্পশন করতে পারি যে আরবিএসটা বেশি মানে ডায়াবেটিস থাকতে পারে। আরবিএস কম মানেই ডায়াবেটিস নাই, এটা কিন্তু আমি বলতে পারবো না। আরবিএস ডায়াবেটিস আছে এটা বলতে পারি, থাকতে পারে বলতে পারি, কিন্তু আরবিএস কম মানে যে ডায়াবেটিস নাই এই কথা কিন্তু আমি বলতে পারবো না। কারণ ওই যে আমি বললাম যে কেউ যদি 3-4টা এখনকে ব্লাডটা দেয়, তাহলে তার ব্লাড গ্লুকোজ লেভেল এমনি বেশি থাকতে পারে, তখনই তুমি তাকে কিন্তু বলতে পারবা না যে তার ডায়াবেটিস আছে। আচ্ছা, আমি তোমাকে করি যে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে কত হলে তুমি বলবা ডায়াবেটিস? কত? 11.1 যদি হয় তাহলে সেক্ষেত্রে বলবো 11.1। আচ্ছা, আমি বললাম যে আমি 75 গ্রাম খাওয়ালাম, খাওয়ানোর 2 ঘন্টা পরে কত হলে আমি বলবো ডায়াবেটিস? ম্যাডাম 11.1। 11.1। আমি যদি র্যান্ডম করি আমি বলবো যে ডায়াবেটিস হতে পারে 11.1 এর চেয়ে বেশি। 11.1। এই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি যে তাহলে এই তিনটা লেভেল, একটা হলো নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, যেটাকে আমরা বলি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, বা যদি দুপুরে নাস্তা খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়ার পরে আমি করি 2 ঘন্টা পরে, তাহলে 2 আওয়ার্স পোস্ট প্র্যান্ডিয়াল, অথবা যদি গ্লুকোজ খাওয়ানোর পরে করি তাহলে 2 আওয়ার্স আফটার টেকিং গ্লুকোজ। আচ্ছা, এই 2 ঘন্টা পরে লেভেল গুলা আর র্যান্ডম লেভেল একই। আর ফার্স্টিং তোমরা বললা যে 6.1 এর চেয়ে বেশি হলে আমি তাকে ডায়াবেটিস বলবো। এখন মাঝামাঝি যে থেকে গেল ইম্পেয়ার্ড, যেটা হচ্ছে ইম্পেয়ার্ড, কত ইম্পেয়ার্ডটা কত? ম্যাডাম 7.8 to 7.8 to 11 11। বিলো 11। জি ম্যাম। এই লেভেলটাকে কি করবা তুমি? ম্যাম প্রি ডায়াবেটিক গ্লুকোজ কন্ডিশন টলারেন্স। হ্যাঁ, এরা হলো ইম্পেয়ার্ড, এরা হচ্ছে প্রি ডায়াবেটিক। এদের ডায়াবেটিস যদি কন্ট্রোল না করে, যদি ডায়েট ঠিকমতো মেনটেন না, ডায়াবেটিস হতে পারে। আচ্ছা, এই ইম্পেয়ারটাকে আবার আমি কি করব? একদম বলে দিতে পারবো না যে আপনার ডায়াবেটিস না, আমাকে কি করতে হবে? ওজিটিটি করতে হবে। তোমার মনে রাখতে হবে ডায়াবেটিসের কনফার্ম
OGTT। তুমি কোনো পেশেন্টকে ডায়াবেটিস কনফার্ম করতে চাইলে তাকে অবশ্যই OGTT করতে হবে। এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। কোনো পেশেন্টকে জাস্ট আরবিএস করেই ছেড়ে দিবে না। তোমার সুবিধা থাকলে সুযোগ থাকলে অবশ্যই OGTT করাবা। কিন্তু আমি কোনো মায়ের ক্ষেত্রে যদি দেখি যে না এই মাটা তো আসেই না ভিজিটে, তখন আমি তাকে আরবিএস করে একটা মোটামুটি অ্যাসাম্পশন আনবো। সেই জন্য আরবিএস টাকে আমাদের দেশের জন্য আরবিএস টা দিয়ে আমরা ডায়াগনোসিস করি, করতে চেষ্টা করি, একটা ইভ্যালুয়েট করতে চেষ্টা করি। ঠিক আছে? সেই পেশেন্টটার ইম্পেয়ার্ড তুমি বললা 7.8, এই 7.8 হলো প্রেগনেন্ট মায়ের যে জন্য ইম্পেয়ার্ড, প্রেগনেন্টের জন্য যেটা ইম্পেয়ার্ড, প্রেগনেন্টের জন্য সেটা ডায়াবেটিস। বুঝা গেছে? আরেকবার অবশ্যই আমি 1000বার বলবো এই কথাটা, কারণ এই কথাটা কেউ মানে সবাই এই জিনিসটা কি ভুল, ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিস ডায়াগনোসিসই হয় না, কারণ সে ঠিকই টেস্ট করে দেখা গেছে তার 7.8 ডায়াবেটিস নাই, কারণ সে জানে যে 7.8 হলো ডায়াবেটিস নয়, 11 এর উপরে হলে ডায়াবেটিস। কিন্তু 7.8 একটা প্রেগনেন্ট মায়ের জন্য ডায়াবেটিস। আমরা আরবিএস এ যদি 7.8 পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিস বলবো প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে। আমি প্রেগনেন্সিতে অবশ্যই বলবো তুমি আরবিএস পেলে, আরবিএস যদি 7.8 হয় তাহলে অবশ্যই ডায়াবেটিস। অবশ্যই ডায়াবেটিস বলার আগে আমি কি করব বলো? OGTT করতে হবে। OGTT করব। ঠিক আছে, ক্লিয়ার? এখন জিনিসটা কি ক্লিয়ার? ম্যাডাম যেসব পেশেন্টের করার সুযোগ পাচ্ছি না, যেমন আপনি বললেন যে অনেক মায়েরা হচ্ছে রেগুলার আসে না, ওদেরকে মোটামুটি আমরা আরবিএস করে কনফার্ম করতে হয় যে সে ডায়াবেটিক কিনা। এবং সেই ক্ষেত্রে আমরা কি আরবিএস যদি 7.8 পাই তাহলে কি আমরা কনফার্ম করতে পারবো, যার ক্ষেত্রে ওজিটি করার সুযোগ নেই এরকম পেশেন্টের ক্ষেত্রে? হ্যাঁ, সুযোগ যদি না থাকে সেক্ষেত্রে আমি 7.8 কে আমি ডায়াবেটিস ধরে নিব। তখন তুমি পেশেন্টের হিস্ট্রি নাও, মা আপনি কি এর মধ্যে কি খেয়ে আসলেন? সে যদি বলে ম্যাডাম আমি এখনই 2টা মিষ্টি খেয়ে আসলাম হোটেল থেকে, অনেক দূর থেকে আসছি বাড়ি থেকে, তো এসে অনেক দেরি হচ্ছে দেখে আমি এখনই 2টা মিষ্টি খেলাম হোটেলে বসে, তো তুমি তো বুঝলা যে সে এখনই মিষ্টি খেয়ে গেছে, তো সেই কারণে বাড়তে পারে। আবার তুমি হিস্ট্রি নিয়ে দেখলা যে না মা কিছুই খায় না, বা হয়তো হালকা কিছু খেয়েছে, সেই জন্য এত বেশি বাড়বে না। 7.8 হলে তোমাকে ডায়াবেটিস ধরতে হবে একটা পেশেন্ট, এবং তাকে অবশ্যই তোমার OGTT করানোর চেষ্টা করতে হবে। মাকে তুমি তখন মায়ের মাথায় যদি টেনশনটা ধরিয়ে দাও যে আপনার কিন্তু ডায়াবেটিস, আপনাকে কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে, আপনার কিন্তু বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, আপনার কিন্তু বাচ্চা আগেই ডেলিভারি হয়ে যেতে পারে, অ্যাবর্শন হতে পারে, এই সমস্যাগুলো যদি তাকে বোঝানোর চেষ্টা করো তাহলে তখন দেখবা সে তোমার কাছে সেকেন্ড টাইম আসবে। সেই জন্যই আমরা র্যান্ডমটা করাই। ঠিক আছে, কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি অবশ্যই কোনো র্যান্ডম না করিয়ে সরাসরি আমি OGTT করাতাম। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে ক্লিয়ার কিনা যে যেটা নর্মাল পেশেন্টের জন্য ইম্পেয়ার্ড প্রেগনেন্সিতে সেটাই ডায়াবেটিস? ক্লিয়ার? হ্যাঁ, এখন একটা পেশেন্টের আমি র্যান্ডম পেলাম 7.8, আমি তাকে বলবো যে আপনি OGTT করাবেন। আচ্ছা, সে OGTT করানোর পরে আমি গ্লুকোজ খাওয়ালাম, খাওয়ানোর 2 ঘন্টা পরে দেখলাম 7.8, আমি কি বলবো তাকে? ম্যাডাম ডায়াবেটিক বলবো। ডায়াবেটিক।
এই রেঞ্জটাই ইম্পেয়ার্ড এর যে রেঞ্জ 7.8 সেটা আসলেই আমি তাকে ডায়াবেটিস। এমনকি প্রেগনেন্সিতে বলা হচ্ছে 6.7 ইম্পেয়ার্ড পর্যন্তও আমার যাওয়ার দরকার নাই, 6.7 এর উপরে থাকলেই আমি তাকে ডায়াবেটিক বলতে পারি প্রেগনেন্সিতে। এবং 7 যদি 2 ঘন্টা পরে যদি 7 আসে তাহলে তাকে আমি অবশ্যই ইনসুলিন দিব মাকে। তা না হলে তার যে কনজেনিটাল অ্যানোমালি গুলো সেগুলো ডেভেলপ করবে। আমার কথাটা ক্লিয়ার? ম্যাম লাস্ট একটু আরেকবার বলবেন তাহলে 6.7 এর কথাটা। 6.7 এই রেঞ্জ মিলিমোল পার লিটার, সেটা হলো অ্যাবাভ 6.7 যদি হয় আমি তাহলে ডায়াবেটিক বলবো মাকে, কিন্তু সেই ক্ষেত্রে আমি তাকে ডায়েট কন্ট্রোল করতে বলবো, এক্সারসাইজ করতে বলবো। মায়ের তো হ্যাঁ বলো বলো কিছু বলতে চাচ্ছিলা? আচ্ছা, যদি 6.7 এর উপরে আসে, 6.7 এর উপরে আসে কোনটা? খাবার 2 ঘন্টা, গ্লুকোজ খাওয়ানো 2 ঘন্টা পরে, গ্লুকোজ খাওয়ানো 2 ঘন্টা পরে, অথবা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, অথবা দুপুরে ভাত খাওয়ার 2 ঘন্টা পরে যদি 6.7 এর উপরে আসে আমি তাকে ডায়েট কন্ট্রোল করতে বলবো, এক্সারসাইজ করতে বলবো। মায়ের ক্ষেত্রে, প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে এক্সারসাইজ তো কোনো হেভি এক্সারসাইজ হবে না, লাইট এক্সারসাইজ। কিরকম? সে হাঁটতে পারে, ঠিক আছে, হাঁটবে কিছুক্ষণ, এটি তার জন্য এক্সারসাইজ করবে। করার পরে যদি তার 6.7 এর নিচে নেমে আসে, ওকে, আমার আর কোনো ড্রাগ লাগবে না। বাট যদি ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ দিয়েও তার দেখা যাচ্ছে 7 মিলিমোল পার লিটার, তখন আমি তাকে ইনসুলিন স্টার্ট করব। এখানে কোনো ড্রাগ মানে কোনো ওরাল মেডিকেশন নাই। ওরাল মেডিকেশন গুলো দেখা যাচ্ছে এই মেডিকেশন গুলো আবার কনজেনিটাল অ্যানোমালি করতে পারে, সেই জন্য এখানে সরাসরি ইনসুলিন দিতে হবে। তবে এখন কিছু কিছু রিসার্চে দেখা যাচ্ছে 2-1টা ড্রাগ কে বলা হচ্ছে যে না এগুলো কনজেনিটাল অ্যানোমালি তেমন করে না, সেগুলো আমরা কাউকে কাউকে দিতে পারি। তবে এখনো আমরা কোনো ওরাল মেডিকেশনে চাই না, আমরা 7 পর্যন্ত তাকে ডায়েটে রাখি, 7 এর উপরে গেলেই আমরা তাকে ইনসুলিন স্টার্ট করি। ব্যাপারটা কি ক্লিয়ার? সেটা হলো খাবার 2 ঘন্টা পরে, অথবা গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে, অথবা সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে। এখন আসো ফাস্টিং। ফাস্টিং কত হলে আমি প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে ডায়াবেটিস করব? তুমি তো বললা নরমালে 6.1 উপরে হলে ডায়াবেটিস নাকি ফাস্টিং? জি ম্যাম। তাহলে ফাস্টিং আমি প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে 5.3 এর উপরে গেলেই আমি তাকে বলবো ডায়াবেটিস, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এখন প্রেগনেন্ট মায়েরটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। ফাস্টিংটা হচ্ছে 5.3 অ্যাবাভ 5.3, আর 2 ঘন্টা পরেরটা হচ্ছে 6.7। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাডাম আমাদের ক্লাস ছিল যে 1টা ঠিক 11 আছে, বাজে। আমি ছেড়ে দিচ্ছি, এইটাই আমার লাস্ট কথা। জি ম্যাডাম, শেষ। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, এর পরের দিন কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। জি ধন্যবাদ ম্যাডাম, আসসালামু আলাইকুম।